গল্প আমার তুমি পর্ব অন্তিম। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। রাস্তায় বেশ কয়েকজন মানুষ এসে পরীকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। আঘাত পেল পরী তখনও সেন্সলেস হয়নি, তবে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর পরীর ফোনে অনেকগুলো কল আসে। প্রত্যেকটা কলই সাদাপ করেছিল। ৮ বেলা একজন নার্স পরীর ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে সাদাব জারিদের জিজ্ঞেস করে, ফোন ধরতে এতক্ষণ লাগে? কোথায় আছো তুমি? কে আপনি? সাদাব কান থেকে ফোন নিয়ে নাম্বারটা একবার দেখলো। নাম্বারটা তো ঠিকই আছে, তাছাড়া নাম্বারটা বউপরি দিয়ে সেভ করা। ওপাশ থেকে নার্স হ্যালো হ্যালো করছে। সাদাব উল্টো জিজ্ঞেস করলো, আপনি কে? আমি আয়েশা হসপিটালের একজন নার্স। এই ফোনটা যার, সে অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়। আমরা এক্ষুনি তার বাড়িতে যোগাযোগ করতাম। আপনি যদি তার পরিচিত হয়ে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি তার পরিবারকে একটু খবরটা দিবেন। সাদাব কল কেট দিয়ে তখনই হাসপাতালে যাওয়ার জন্য বাইক স্টার্ট দেয়। হাসপাতালে পৌঁছে আবার কল দেয়। এবারও নার্সটি ফোন রিসিভ করে এবং তিনি 3 তলায় 34 নং রুমে যেতে বলে। সাদাব হন্তদন্ত হয়ে 3 তলায় যায়। একজন নার্সকে ডেকে জিজ্ঞেস করে, 34 নং কেবিনটা কোন দিকে? আপনি কে? আমি পেশেন্টের হাজব্যান্ড। ও আচ্ছা, আসুন আমার সাথে। নার্সের পেছন পেছন সাদাবও যায়। নার্স সাদাবকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে ওয়েট করুন, ডক্টর বের হলে তার সাথে কথা বলে নেবেন। আচ্ছা। টেনশনে সাদাবের হাত পা ঠান্ডা হয়ে আসছে। এক অজানা ভয় মনের মধ্যে দানা বাঁধছে। বেশ কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরের পেছন থেকে সাদাব যায়। ডক্টর, কী অবস্থা? বেবি ঠিক আছে তো? ডক্টর ঘুরে একবার সাদাবের দিকে তাকালো, এরপর আবার হাঁটা শুরু করলো। নিজের চেম্বারে গিয়ে হাত ধুয়ে নিজের চেয়ারটায় বসলো। এরপর সাদাবকে ইশারা করলো সামনের চেয়ারটিতে বসতে। সাদাব অস্থির হয়ে জিজ্ঞেস করলো, বলুন না, বেবি ঠিক আছে তো? হ্যাঁ। সাদাব খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। তবে পরবর্তীতে আপনার ওয়াইফ বা বেবির কোনো সমস্যা হলেও হতে পারে, সেটা আমরা শিওর বলতে পারছি না এখন। আল্লাহ এর রহমতে আর আপনার ওয়াইফের কারণেই আপনাদের বেবির কোনো ক্ষতি হয়নি। কিভাবে? আপনার ওয়াইফের অ্যাক্সিডেন্ট মূলত রিকশার বাইকের সংঘর্ষে হয়েছিল। আপনার মিসেস রাস্তায় পড়ে গিয়েও খুবই সাবধানতার সাথে পেট আগলে রেখেছিল, যার কারণে পেটে তেমন আঘাত পায়নি। তবে হাত পা, কাঁধ আর মুখের সাইডে অনেক ব্যথা পেয়েছে আর ব্লিডিং হয়েছে। এখন আপনার যেটা করণীয় তা হলো খুব সাবধানে কেয়ারফুলি রাখতে হবে তাকে। এর জন্য অবশ্য বাবার বাড়ি নিয়ে গেলে আরও বেশি ভালো হয়। জি। আমি কি একটু ওকে দেখতে পারি? শিওর, তবে ঘুম থেকে জাগাবেন না প্লিজ। ওকে, থ্যাংক ইউ। পরীর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে। অনেক জায়গায় আঘাত পেয়েছে। আস্তে করে পরীর পেটে হাত রাখে। এখনও মনের ভেতরে অজানা ভয় কাজ করে। পরীর বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা সবাই রওনা দিয়ে দিয়েছে এতক্ষণে। 2 দিন পর পরীকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। পরীর বাবা মা পরীকে ঢাকায় নিয়ে যেতে চাইলেও সাদাব না করে দেয়। অগত্যা পরীর মা কয়েকদিন মেয়ের কাছে থেকে বাড়ি চলে যান। পরীর বাবা মা চলে যাওয়ার পরই শুরু হয় পরীর প্রতি সকলের অবহেলা। যে ভালোবাসাটা এতদিন সকলের কাছে পেয়েছিল তা যেন নিমেষেই বিলীন হয়ে গিয়েছে। সাদাবও আজকাল ঠিকমতো কথা বলে না, শুধু সময় মতো খাবার আর ঔষধটা দিয়ে যায়। একটা দুর্ঘটনা না হয়ে ঘটে গিয়েছে, তাই বলে সকলে যদি এভাবে মুখ ফিরিয়ে নেয় তাহলে পরে যাবে কার কাছে? সময় পেরিয়ে আরও 1 সপ্তাহ চলে যায়, তবু কারো কোনো পরিবর্তন নেই। সাদাবের কাছে গেলেই ইগনোর করে। সাদাবের এমন আচরণ পরে অনেক কষ্ট হয়। পরের দিন নিশান অনেকগুলো গল্পের বই নিয়ে আসে। এর মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, জহির রায়হান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের বই। আপু, এগুলো তোমার জন্য। যখন ওই একা একা বোর হবে তখন ওই বইগুলো পড়বে। অনেক ধন্যবাদ রে ভাই। নিশান চলে যাওয়ার পর হুমায়ুন আহমেদের বইটা নিয়ে বসে পড়ি। 2টা পাতা পড়ে যেই 3 নং পাতায় যাবে তখন ওই সাদাব রুমে প্রবেশ করে। পরীর হাতে বই দেখে রাগে ফুঁসতে থাকে। সো মেরে পরীর হাত থেকে বইটা নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। সাদাবের এমন ব্যবহারে কিছুই বুঝে উঠতে পারে না পরী। বইটা ভাবে ফেললে কেন? বই পড়ে কি বিদ্যাসাগর হবি? তোর এই পড়াশোনার জন্যই আজ আমার বেবির ক্ষতি হওয়া ধরছিল। এরপর লজ্জা করে না তোর পড়তে? পরিবেশ বুঝতে পারছিল যে এতদিনে সব জমিয়ে রাখা রাগগুলো এখন প্রয়োগ করছে। কিন্তু সাদাফের এমন আচরণ কিছুতেই সহ্য করতে পারছে না।
পড়ি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তবুও এক দৃষ্টিতে সাদাপের দিকে তাকিয়ে আছে, যেন বিশ্বাসই করতে পারছে না এটাই কি সেই চিরপরিচিত সাদাপ। চুপ করে থাকায় আরও বেশি রেগে যায় সাদাপ। পরের দুই গাল চেপে ধরে বলে, মুখ দিয়ে কথা বের হয় না এখন? তোকে তো এই অবস্থায় আমি কিছুই করতে পারছি না, ইচ্ছে করছে তোকে খুন করে ফেলি। পরে কাঁদতে কাঁদতে বলে, তুমি এমন কেন করছো আমার সাথে? আমাদের বেবির তো কিছু হয়নি, এজন্য তোকে এখন বাঁচিয়ে রেখেছি। সব নষ্টের মূল তো তুই। আমার কি কষ্ট হয়নি? বাবুর কিছু হলে তোমার চেয়েও বেশি কষ্ট আমি পেতাম, কারণ গর্বে তো ওকে আমি ধরেছি। চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না। যদি কখনো তোকে বইয়ের আশেপাশে দেখি তাহলে আগুন দিয়ে বইয়ের সাথে তোকেও পুড়িয়ে মারবো। সাদাব রুম থেকে বেরিয়ে যাওয়ার পরই সোফায় বসে পড়ে পড়ি চিৎকার করে কাঁদছে আর বলছে, কেন তো কষ্ট দিচ্ছ আমায়? এই সময়টাতে এমন করতেও কি তোমার বিবেকে বাঁধে না একবার? ড্রয়িং রুম থেকে শাশুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, কি হয়েছে রে সাদাব? অলক্ষীটা এমন কাঁদছে কেন আর অসভ্যের মতো চেঁচাচ্ছে কেন? দেখেছিস বাবু? পরি কাঁদতে কাঁদতে স্টাডি রুমে যায়, সব বইগুলো নিয়ে ছাদে যায়, একসাথে জড়ো করে একটা একটা করে পুড়িয়ে দেয় বইগুলো, আর চিৎকার করে বলছে, দেখো সাদাব দেখো, তোমার আর তোমার পরিবারের একমাত্র সমস্যা আমার স্বপ্ন, আমার পড়াশোনা, সব আমি আগুন দিয়ে পুড়িয়ে দিছি সব। তবুও প্লিজ তোমরা আমার সাথে এমন করো না, প্লিজ করো না এমন। সাদাব ছাদে এসে পরীকে টানতে টানতে রুমে নিয়ে যায় আর বলতে থাকে, অলক্ষী যেন কোথাকার, তুই নিজেও মরবি আর পেটেরটাকেও মারবি। বাচ্চা জন্ম দেওয়ার পর তুই জাহান্নামে চলে যা, কিন্তু আমার বাচ্চার যেন এক তিল পরিমাণ ক্ষতিও না হয়। পরি আর্তনাদ করে বলে, কেন বাচ্চা এইসব? বাচ্চা যার মাধ্যমে আসছে তার কোনো মূল্য নেই তোমার কাছে? এটা তোমার ভালোবাসা। পরির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রুমে নিয়ে বাহির থেকে দরজা লক করে দেয়। দরজার বাড়ি বাড়ি দিচ্ছে আর চিৎকার করে বলছে, আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। কেন আটকে রাখছো আমায়? কেন দিচ্ছ না উত্তর? চিৎকার চেঁচামেচি করে কাঁদতে কাঁদতে পরি ঘুমিয়ে পড়ে। প্রতিটা দিন বদ্ধরুমে কেটে যাচ্ছে। এরকম মানসিক অত্যাচার পরি কিছুতেই সহ্য করতে পারছে না। শুধুমাত্র বেবিটার জন্য নিজেকে ঠিক রাখতে পেরেছে, নয়তো কবেই কিছু একটা করে বসতো। কষ্ট সহ্য করা যায়, তবে ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট কিছুতেই সহ্য করা যায় না। চোখের পানিগুলো ফুরিয়ে আসছে। ফ্লোরে বসে বসে আগের সব কথাগুলো ভাবছিল, কি করে একটা মানুষ এত পরিবর্তন হয়ে যেতে পারে। পড়াশোনা শ্বশুরবাড়ির লোকজন আগে থেকেই পছন্দ করতো না, মানলাম। কোচিংয়ে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্ট তো অন্যভাবে হতে পারতো, তাহলে কেন ওরা আমার পড়াশোনাকে ইস্যু করলো? বাচ্চাটার কোনো ক্ষতি না হওয়া সত্ত্বেও সাদাব এমন অমানবিক নির্যাতন করছে আমার ওপর। যেই আমি গর্ব করে বলতাম আমার তুমিটার মতো কোনো মানুষই হয় না, সেই আমারই এখন নিজের উপর রাগ হচ্ছে। এ কোন মানুষটাকে আমি ভালোবেসেছি? তবে কি আমি মানুষ চিনতে ভুল করেছি? কি চাইছে কি সাদাব আর ওর পরিবার কী চাইছে? নিজে কথাগুলো বলে দেয়ালে ধরে ফ্লোরে থেকে উঠে দাঁড়ায়, দু হাত দিয়ে চোখের পানি মুছে বলে, ওরা কি চায় বা চাইছে আমি কিছু জানি না আর জানতেও চাই না, তবে আমাকে আমার বাচ্চাকে বাঁচাতে হবে। এই পরিবেশ আর এই বাড়িতে থাকলে আমার বেবি ঠিক থাকবে না। আমাকে বাবার বাড়ি যেতে হবে, হ্যাঁ যে করেই হোক। ফোন কোথায় আমার? ফোন চারপাশে ফোন খুঁজতে থাকে। বিছানা বাড়ির সব অগোছালো, রাগে সব কিছু ছুঁড়ে ফেলতে পারে পড়ি। খুঁজতে খুঁজতে খাটের নিচে ফোনটা পেয়ে যায়। বাবার নাম্বার ডায়াল করতে যাবে, তখন ওই রুমের দরজা খুলে দেয়। আশা ভাবি এসেছে। দরজা লাগিয়ে দিয়ে পরীর কাছে আসে। পরীর চোখের নিচে কালো দাগ, চোখ দুইটা ফুলে লাল হয়ে আছে, লম্বা চুলগুলো এলোমেলো আর জট বেঁধে আছে, শাড়ির আঁচল ঠিক নেই। আশাভাবী এক প্রকার কেঁদে দিয়েছেন পরীকে জড়িয়ে ধরে। পরী কিছু বুঝতে পারছে না। সময় থাকতে এখান থেকে বাপের বাড়ি চলে যাও পরী, আমি তোমার ভালোর জন্য বলছি। এরা তোমার থেকে তোমার বাচ্চাকে আলাদা করার আগে এখান থেকে চলে যাও। ভাবি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আমি সব জানি। কি জানেন আপনি? আমাদের শাশুড়ি সাদাপের বিয়ে তার বোনের মেয়ের সাথে ঠিক করে রেখেছে। কি কি বলছেন ভাবি? হ্যাঁ, কিন্তু সাদাপ এসব কিছু জানে না। খালা শাশুড়ির মেয়ের নাম রুমকি, পড়াশোনা শুনেছি 8 পর্যন্ত করেছে, এরপর আর করেনি। রুমকি তোমার থেকে বয়সে বড়। ও ছোটো থেকেই সাদাবকে পছন্দ করে। যখন জানলো যে সাদাব
তোমায় বিয়ে করেছে তখন অনেক কান্নাকাটি করেছে, এখানে আসতে চেয়েছিল তখনই, কিন্তু শাশুড়ি মা বারণ করেছেন, কারণ কোনো সিন ক্রিয়েট হলে সাদব তোমায় নিয়ে এখান থেকে চলে যেত। শাশুড়ির সাথে সাথে খালা শাশুড়ি সবসময়ই কথা হয়, সে বরাবরই শাশুড়িকে চাপ দেয় তোমার সাথে সাদাপের সারাসারি করানোর জন্য। তোমাকে প্রথম থেকে এজন্য তারা কেউ মেনে নিতে পারেনি। সাদাপের মাথায় সব আজগুবি কথা ঢুকিয়ে তোমার প্রতি তিক্ত করে তুলছে, তোমাকে অসহ্য বানাচ্ছে সাদাপের কাছে। সবটা শুনে পরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এত সব ভালোবাসার নাটক তবে কি এই বাচ্চাটার জন্যই? আমি তো কোনোদিন তাকে দেখিনি ভাবি। তোমাদের বিয়ের পর আর সে এই বাসায় আসেনি। ওরা আমার থেকে বাচ্চা কেন নিতে চাইছে তাহলে? কারণ রুমকি কোনোদিন মা হতে পারবে না। ওর জরায়ু ক্যান্সার হয়েছিল, তখন অপারেশন করে জরায়ুটা কেটে ফেলা হয়। তোমার থেকে বাচ্চা আলাদা করার আইডিয়াটাও খালা শাশুড়ির। সি, এত নিচু মনের মানুষেরা, এত জঘন্য এরা, এদের শাস্তি হবেই ভাবি। বলে ওদের কাউকে কিছু জানিও না, তাহলে আমার তো ক্ষতি করবে, এই সাথে তোমারও। দরকার কি ওদের শাস্তি আমার নিজে দেওয়ার? উপরে একজন আছে, আল্লাহ এইসব মানুষের বিচার ঠিকই করবেন। খালা শাশুড়ির প্ররোচনায় পড়ে শাশুড়ি মা আমার প্রতি যেই অবহেলা, অত্যাচার আর কুবুদ্ধিতে সায় দিয়েছে, একদিন তাকে আমার অনুপস্থিতি কাটতে হবে। আর বাকি রইল সাদাব। ও সব জেনে এমন করুক বা না জেনেই এমন করুক, ঠিক করেনি। আমার ভালোবাসার প্রতিদান ও আমাকে এভাবে দিল, তো এর প্রতিদান আমিও দেব। পরের দিন 11টার দিকে পরীর মা বাবা আসে কুমিল্লায়। পরীকে নিয়ে যাওয়ার কথা বলতেই শ্বশুর শাশুড়ির মুখটা কালো হয়ে যায়। ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছিল। বেডরুমে কাপড় ব্যাগ ভরছিল পরী। সাদা বেশে পরীর এক হাত জোর করে চেপে ধরে রাগে কটমট করে বলে, কোথায় যাবে তুমি? কাপড় কেন গোছাচ্ছ? পরে হাতটা সরিয়ে বলে, অসভ্যের মতো হাত ধরছো কেন? এই সময়টাতে ওয়াইফের সাথে কেমন ব্যবহার করতে হয় সেই ম্যানার্সটুকু কি নেই? পরীর এমন চটাং চটাং কথা শুনে সাদাফের আরও রাগ হয়। এবার একসাথে 2 হাত চেপে ধরে বলে, তুমি কোথাও যাবে না, আমি যাবই। তাছাড়া তুমি এমন কেন করছো? তুমি কি জানো না প্রথম বেবি সাধারণত বাবার বাড়িতেই হয়? আমার বেবি ওখানেই হবে। তুমি বললেই তো আর সব হবে না সাদাব। তুমি যেমন বেবির ভালো চাও, তোমার থেকে দ্বিগুণ ভালো আমি চাই। আর ভাবি আমার বেবির কথা। পরীকে ছেড়ে দিয়ে জানালার রেলিং ধরে দাঁড়ায় সাদাব। পরে মনে মনে বলে, ইচ্ছে করছে সব সত্যিটা তুমি জানিয়ে দিই, কিন্তু আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তোমার মাকে নিয়ে কথা বললে উল্টো এর ভয়াবহ পরিণাম আমার হবে, যেটার প্রভাব পড়বে বাবুর উপর। তোমার ভুলটা না হয় তুমি বুঝে নিও। পরে আবার কাপড় ভাঁজ করার মনোযোগ দেয়। সাদাব আর চোখে একবার তাকিয়ে কাছে এসে সবগুলো কাপড় ব্যাগ থেকে বের করে ফেলে। চিৎকার করে বলে, তুমি কোথাও যেতে পারবে না। চিৎকারের শব্দ পরি আর সাদাফের মা বাবা ছুটে আসে। পরীর মা জিজ্ঞেস করে, কী হয়েছে রে পরি? কিছু না মা, তোমরা একটু অপেক্ষা করো, আমি ব্যাগ গুছিয়ে রওনা দেব। সাদাপুর মায়ের কাছে গিয়ে বলে, ওকে যেতে বারণ করো মা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। পরীর মা বলল, তুমি এমন করছো কেন বাবা? পরীকে তো আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি না। আপনি ওর অ্যাক্সিডেন্টের কথা জানেন তো নাকি? তাহলে এরপর আমি ওকে একা কীভাবে সারি? আমি কাউকে ভরসা করতে পারবো না, আমার বেবির ভার কাউকে দিতে পারবো না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব ঠান্ডাভাবে পরি বলল, তুমি টেনশন করো না বেবি, হওয়ার কয়েক মাস পরে চলে আসবো। তুমি অফিস থেকে ছুটি পেলে যেও। আগুনে ঘি ঢাললে যেমন হয়, সাদাপের অবস্থা ঠিক তেমন এখন। পরের দিকে এগিয়ে বলে, তুমি যদি এই বাড়ি ছেড়ে এখন যাও তাহলে আমি তোমায় ডিভোর্স দেবো বলে দিলাম। পরীর মা এবার রেগে বলল, এগুলো কী ধরনের কথাবার্তা সাদাব? সামান্য একটা বিষয়কে এত বড় করছো কেন তুমি? আপনি চুপ করুন। আপনার জন্য তো সবচেয়ে বড় ভয়, আপনার জন্য বেবি নষ্ট হতে কেউ বেঁচে গেছে আল্লাহ ওর রহমতে। আপনি তো পরীকে অভিশাপ দিয়েছিলেন, যার ফলে আমারও ভোগ করতে হতো। আসল খারাপ তো আপনি, আর আপনার মেয়ে তো অলক্ষী হবেই। সাদাবের শার্ট পেছন থেকে টেনে ধরে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে পরীর দিকে। পরী চেঁচিয়ে চেঁচিয়ে বলে, খুব অবাক করছো থাপ্পড়কে? পরী তোমায় মারতে পারে এটা নিশ্চয় ভাবতে পারেনি। স্বামীর গায়ে হাত তোলা ঘোর অন্যায়, কিন্তু কোনো মানুষরূপী কুকুরের উপর নয়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা আমি যেমন ভুলে যাইনি, ঠিক এটাও ভুলে যাইনি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার সাহস হয় কী করে আমার মায়ের সাথে এভাবে কথা বলার? ব্যবহারকে শেখায়নি পরিবার? বিয়ের প্রথম রাতে বলে দিয়েছিলে যে যাই হয়ে যাক না কেন তোমার মায়ের সাথে একটা টু শব্দ যেন না করি।
তোমার সেই কথাটা এখন পর্যন্ত মাথায় রেখে তাহলে তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এমন আচরণ করলে? তুমি মনে করো মায়ের অভিশাপের জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল, আর আমি মনে করি অভিশাপটা দেওয়ার পর মা যে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ফেলেছে, কেঁদে কেঁদে নিজের অভিশাপ ফিরিয়ে নিয়েছেন। ঠিক সেই কারণেই আমাদের বেবি ঠিক আছে। আমি যখন মাকে ভুল বুঝেছিলাম তখন এই তুমি আমাকে বোঝাতে, মা মন থেকে এটা বলেনি, আর সেই তুমি আজ মায়ের দিকে আঙুল তুলে কথা বলছো। আরে আমার তো লজ্জা লাগে এটা বলতে যে আমি গর্ব করে সবার কাছে বলতাম আমার সাদাপের মতো কোনো মানুষই হয় না। বেস্ট হাজব্যান্ড আমার তুমি। আসলে তোমার মতো সন্দিহান হাজব্যান্ড কারো কপালে জুটে না। যে অবস্থায় তোমার আমার সাপোর্ট করার কথা সে অবস্থায় তুমি আমায় দিনের পর দিন অবহেলা করে গিয়েছো। এর কিছুই আমি আমার পরিবারকে জানাইনি, আজও তারা কেউ কিছু জানতেও না, জানলো শুধু তোমার দোষেই। আরও কি যেন বলছিলে, তুমি আমায় ডিভোর্স দেবে? হ্যাঁ, তুমি আমায় কি ডিভোর্স দেবে? তো আমি দেবো তোমায় 3 মাস। 3 মাস সময় নিলাম, এর মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। চলো মা। যাওয়ার আগে পেছন করে বলে যায়, মানুষ হলে আজকের কথাগুলো আর আজকের এই থাপ্পড় খাওয়ার পরই মানুষ হবে, নয়তো সারা জীবন একটা পশুতেই থাকবে। পরে ওর বাবা মায়ের সাথে চলে যায়। শ্বশুর শাশুড়ি আটকালেও কারো কথা শুনেনি। এদিকে সাদাব ঠায় দাঁড়িয়ে রয়েছে। 1 মাস হয়ে গিয়েছে পরি বাবার বাড়ি এসেছে, কিন্তু সাদাবের নাম্বার থেকে কোনো কল বা মেসেজ আসেনি। পরি না চাইতেও পরির অবাধ্য মন সাদাবকে স্মরণ করা থেকে বিরত থাকতে পারতো না। যখন সাদাবের কথা খুব বেশি মনে পড়তো তখন পেটে হাত রেখে চোখের পানি ফেলতো আর বলতো, সরি সোনা, তোর বাবার থেকে এভাবে দূরে আসার জন্য, নয়তো যে ওরা তোকে আমার থেকে কেড়ে নিত রে। আমি চাই তোর বাবা যেন নিজে তার ভুল বুঝতে পারে। পরির বেবির এখন 5 মাস চলছে। সারাক্ষণ বাড়ির সকলের সাথে হাসি ঠাট্টা করে সময় কাটালেও রাতে সাদাবের কথা খুব বেশি মনে পড়ে। রাতে পরির মা সাথে থাকে। পরির মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, তোকে একটা কথা বলি, অনুমতি নেওয়ার কী আছে মা বলো? তুই কি এখনও আমাকে ভুল বুঝে আছিস? একদম না মা, আমি জানি আমার মা কেমন। তাছাড়া পুরনো কথা আর ভালো লাগে না মা। আচ্ছা আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। সময় অতিবাহিত হতে হতে আরও 1.5 মাস চলে যায়। সাদাবের অবস্থা ভালো নয়। পরি চলে আসার পর থেকেই প্রতিটা ক্ষণে ক্ষণে পরির একাকিত্ব অনুভব করতে পেরেছে সাদাব, কিন্তু নিজের আত্মসম্মানের জন্য হাজার চেষ্টা করেও ফিরে যেতে পারে না। বারবার ফোন করতে গিয়েও থেমে গিয়েছে। সারাদিন সিগারেট নিয়ে মগ্ন থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না। আশাভাবি ফোন করে সব বলেছিল। পরি উত্তরে বলেছে, এটা তো হওয়ারই ছিল ভাবি, এগুলো ওর ভুলের মাসুল। ও যদি ভেবে থাকে আমি নিজে থেকে ফিরে যাব আর ওকে বারবার ক্ষমা করব, তাহলে ও ভুল। মানুষের কষ্ট সহ্য করার একটা সীমা থাকে। নরম পেয়ে বেশি বার বেড়ে গিয়েছিল, কিন্তু ও হয়তো এটা জানতো না যে যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। মুখে এসব বললেও ভেতরে সারকার হয়ে যাচ্ছিল। বুকের ভেতর চিনচিন ব্যথা হচ্ছিল আর চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছিল। এমন সময় ডক্টর পরীকে অনেক হাসিখুশি থাকতে বলেছে, কোনো রকম চাপ নেওয়া যাবে না। চোখের পানি মুছে ব্যালকনিতে যায়। এর মধ্যে তিশা ফোন করে বেশ কিছুক্ষণ কথা চলে ওদের। তিশার কথা শুনে মনটা ফুরফুরা হয়ে যায় পরীর। হঠাৎ কারোটাকে পেছনে ঘুরে দাঁড়ায়। সুলতান এসেছে। আপনি কেমন আছো? ভালো আছি। তোমার সাথে কিছু কথা ছিল। আপাতত আমার কথা বলার মতো মুড নেই, আপনি এখন আসতে পারেন। তিশার সাথে আমার পরিচয়, বিয়ে কীভাবে সেটা তো শুনতে চাইবে তাই না? এবার পরি চোখ মুখ ভঙ্গিতে সুলতানের কথায় সায় দিল। তাহলে শোনো, তুমি যখন বিয়ের পর কুমিল্লায় চলে যাও এবং ওইখানকার কলেজে ভর্তি হও তখন তিশা, সাদাব আর তুমি মিলে কলেজ ক্যাম্পাসের ছবি তুলো। সম্ভবত ফুচকা খাওয়ার সময় তিশা সেই ছবিগুলো ফেসবুকে আপলোড করে তোমাকে ট্যাগ দেয়। সেদিন শিলা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ফেসবুকে ঢুকতে পারেনি, তাই ফোনটা আমার কাছে নিয়ে এসেছিল। আমি সব ঠিকঠাক করে যখন নিউজ ফিড স্ক্রল করে চেক করছিলাম তখন তোমায় ট্যাগ করা তিশার পোস্টটা দেখতে পাই, কারণ তুমি তিশার শিলার লিস্টে ছিলে। এরপর আমি আমার আইডি থেকে তিশার আইডিতে যাই। তিশার আইডি ভিজিট করে জানতে পারলাম তিশা সিঙ্গেল। মনে একটা প্রশান্তি ফিরে পেলাম যে পথটা ক্লিয়ার। আমার বাবার ক্ষমতা সম্পর্কে তুমি জানোই, বাবাকে বলে আমার চাকরিটা কুমিল্লায় ট্রান্সফার করালাম। এর আগে থেকে আমি তিশার সাথে ফেসবুকে টুকটাক কথা বলা শুরু করলাম।
কমেন্ট দেখেছিলাম তুমি তিশাকে তিশু বলে ডাকো, আর যেটা ওর খুব পছন্দ। তখন থেকে আমি ওকে তিশু ডাকা শুরু করলাম। ও আমাকে তোমার কথা বলেছিল। ধীরে ধীরে আমাদের চ্যাটিং থেকে মেসেঞ্জার কল থেকে নাম্বার আদান প্রদান হয়। যেদিন আমি কুমিল্লায় যাই সেদিন তুমি ঢাকায় আসো, তাই না? আমি বাস থেকে দেখেছিলাম তুমি বাস স্টপে বসেছিলে। তুমি ভেবেছিলে তুমি বোরকা আর নেকাব পরে থাকায় আমি তোমায় চিনতে পারিনি, কিন্তু তুমি ভুল। আমি তোমার চোখ দেখেই তোমায় চিনতে পেরেছিলাম। ইচ্ছে করে তোমাকে না চেনার ভান করেছিলাম। তোমার আরও কাছাকাছি পৌঁছানোর জন্য আমি তিশাকে বিয়ে করলাম। আমাকে ভালো না বাসার মতো কোনো কারণ ছিল না তিশার। আমি যত তোমার কাছে যেতে চেয়েছি তুমি ততই দূরে রেখে চলেছ। আমি তোমায় ক্ষতি করতে আসিনি পড়ি, আমি শুধু তোমাকে আমার করার জন্য এসব করছি। সাদাবের সাথে তোমার ঝগড়ার কথা সব জানতাম আমি, কিন্তু তুমি এত প্রতিবাদী মেয়ে হয়েও সব মুখ বুজে সহ্য করেছিলে। যখন শুনলাম তুমি এখানে এসে পড়েছো তখন আমার মনে হলো এখন আমি তোমাকে সব বলতেই পারি। পরে বিশ্বাস করো আমি তোমায় অনেক ভালোবাসি। তোমার বেবি নিয়েও আমার কোনো সমস্যা নেই। তোমার বেবিকে আমি আমাদের বেবির মতোই করে বড় করব, ওকে কোনো কষ্ট দেব না আমি। তুমি সাদবকে ডিভোর্সটা দিয়ে দাও, অনেক সুখে রাখবো তোমায়। সুলতানের কথা শুনে কান দিয়ে দোয়া বের হচ্ছিল পরীর। কেন যেন চোখ দুইটা টলমল করছিল। নিজের সর্বোচ্চ শক্তিতে কষিয়ে একটা থাপ্পড় দেয় সুলতানকে। এতদিন জানতাম তুই একটা সাইকো, কিন্তু এখন দেখছি তুই একটা জানোয়ার। তুই সাদাবের চেয়েও অনেক বেশি নিকৃষ্ট। তুই তো একটা বেঈমান প্রতারক। তুই তোর স্বার্থের জন্য সব করতে পারিস, শুধুমাত্র আমাকে পাওয়ার লোভে। তুই একটা মেয়ের জীবন নিয়ে নষ্ট করতে দুবার ভাবিসনি? তুই কি জানিস মেয়েটা তোকে কতটা ভালোবাসে? তোরা ছেলেরা মেয়েদের কি ভাবিস একটু বল তো আমায়। যখন ইচ্ছে যেভাবে খুশি সেভাবে নাচাবি। হাতের পুতুল পেয়েছিস। তুই যদি তিশাকে ভালোই না বাসতি তাহলে ফিজিক্যালি ইনভলভ কেন হয়েছিলি নিজের পুরুষত্ব দেখাতে? আমি জানি তিশু ওর অধিকারের জন্য অনেক জোর করতো, আর তুই এড়িয়ে যেতি। শেষমেশ তো পারলি না। যখন কিভাবে ওকে মেনে নিলি। একটা মানুষের সাথে এক ছাদের নিচে থাকতে ভালোবাসা এমনিতেই জন্মে যায়, আর তুই কিনা তিশুকে ভালোবেসে আমাকে ভালোবাসিস? যে মানুষ কাছের মানুষকেই চোখে দেখে না, সে কি করে আমায় ভালোবাসতে পারে? একটা কথা শুনে রাখ, আমি সাদাবকে ডিভোর্স দেই বা না দেই, কখনোই তোর মতো বেঈমানকে আমার জীবনে ঠাঁই দেব না। আমি কখনো সাদাবকেই ভালোবাসি। আমার বেবির বাবা শুধু সাদাবই, বুঝতে পেরেছিস? আরে বেঈমানের বাচ্চা, তুই তো নিজেই বাবা হবি। কিছুক্ষণ আগে তিশুর সাথে আমার কথা হয়েছে। তুই কি জানিস তিশু প্রেগনেন্ট? মেয়েটা তোকে সারপ্রাইজ দেবে বলে অপেক্ষা করে আছে, আর তুই এখানে এসেছিস আমাকে ভালোবাসার কথা বলতে। আসলে তোদের মতো জানোয়াররা কারো ভালোবাসার যোগ্য না। আর আমরা সেই তোদেরকেই ভালোবাসি। এখনও সময় আছে। আমার ভূতনামা, আমাকে তুই কখনোই পাবি না। যে তোকে ভালোবাসে তাকে আপন করে নে, তিশাকে নিজের করে নে। অনেক তো পাপ করেছিস, এবার অন্তত প্রায়শ্চিত্ত কর। তোর অভিনীত ভালোবাসাকে সত্যি প্রমাণ কর। দয়া করে এখন আবার তিশা বা বাচ্চাটার ক্ষতি করার কথা ভাবিস না। মানুষ হয়ে থাকলে সব ভুলে তিশাকে নিয়ে সুখে থাক। মেয়েটাকে কষ্ট দিস না। তোর মতো জানোয়ারকে কখনো ক্ষমা করা যায় না। তিশা যদি এসব জানতে পারে তাহলে অনেক বেশি হার্ট হবে, কিছুতেই সহ্য করতে পারবে না। আমি চাই না তিশা কোনো রকম কষ্ট পাক, তাও আবার এই সময়টাতে। যদি আমায় সত্যিই ভালোবেসে থাকিস তাহলে সেই ভালোবাসার দোহাই লাগে আমাকে ভুলে যা। তিশাকে আপন করে নে। এই সময়টাতে ওকে তোর মত খুব প্রয়োজন। সব ভালোবাসার মানুষকে পেতে নেই, কিছু ভালোবাসা দূর থেকেই ভালো। কাছে পেয়ে গেলে এক সময় অনীহায় এসে পড়ে, তিক্ততায় ভরে যায় একটি সুন্দর সম্পর্ক। পরি আর কিছু বলতে পারল না। অন্য রুমে যাওয়ার জন্য ব্যালকনি থেকে রুমের দিকে পা বাড়াতেই দেখলো শিলা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। আচমকা পরীকে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, তুমি অনেক ভালো আপু, অনেক ভালো। তুমি একটা বাস্তব কল্পনা, যার থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে। ইউ আর গ্রেট আপু, ইউ আর গ্রেট। শিলাকে সারিয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, তিশা অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে কোনো অন্যায় হতে দিও না। না হলে ওর সাথে সাথে তোমাদের পরিবারের প্রত্যেকটা লোককে আমার ঘৃণার দৃষ্টিতে রয়ে যাবে। আর তিশার অভিশাপে এখনও অনেক সময় আছে। নিজের ভাইকে বোঝাও, তিশাকে আপন করে নিতে বলো। পরি অন্য রুমে চলে যাওয়ার পর শিলা সুলতানের কাছে গিয়ে বলল, ভাইয়া, পরিয়া পূজা বলেছে সব ঠিক বলেছে। তোমার জন্য কেন ভাবি কষ্ট পাবে বলো? তাছাড়া তুমি এখন বাবা হবে। বাবুর দিকে তাকিয়ে হলেও পরিয়াপুকে ভুলে যাও। বাবুকে অনাথ করো না ভাইয়া। প্রথমে ভাবিকে মন থেকে না মানতে পারলেও
বাবুর জন্য ঠিক পারবে। দেখো, যখন বাবু তোমাকে আব্বু বলে ডাক দিবে তখন তুমি আগের সব কিছু ভুলে যাবে। দেখো, চলো ভাইয়া, ভাবিকে নিয়ে আসি প্লিজ। সুলতান শিলাকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, যাবো বোন, যাবো। পরীকে আমি ভালোবাসি সত্যি, কিন্তু তিশা আর আমার বাচ্চাকেও আমার ভালোবাসা আর ওদের অধিকার থেকে বঞ্চিত করব না। পরীর কথাই রাখবো আমি। সুলতান তখনই কুমিল্লায় রওনা দেয়। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই তিরিশা দরজা খুলে দেয়। সুলতান ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বেডরুমে যায়। পিছন থেকে তিশাও যায়। সুলতান কি বলবে বা কী থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। সুলতানকে অবাক করে দিয়ে তিশা জিজ্ঞেস করলো, পরীর কাছে গিয়েছিলে? কথাটা শুনে সুলতান যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। তিশার মুখে তখনও হাসি লেগে আছে। তুমি কি ভেবেছিলে রাফিন আমি কিছুই জানি না? আমি সব জানি রাফিন। সেদিন যে তুমি পরের বাসায় পরীকে যা যা বললে আমি সব শুনেছিলাম ওই দিন। বিশ্বাস করো, এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম যে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পরক্ষণে মনে হলো অতীতে তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তোমার বর্তমানটা তো আমি। আমার বিশ্বাস ছিল, কিন্তু সেটা তোমার উপর নয়, আল্লাহের উপর। তোমার উপর বিশ্বাসটা তো তুমি সেদিনই ভেঙে দিয়েছো। আল্লাহের উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন ঠিকই তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। তুমি সব শুনতে পেরেও সেদিন কিছুই বলনি। বলিনি, কারণ আমি সেখানে সিনক্রেট করলে ক্ষতিটা কার হতো? পরীর হতো। আর ওর ক্ষতি আমি কেন করব? পরীর তো কোনো দোষ নেই। তাই আমি যদি ঠান্ডা মাথায় কিছু বলতাম তাহলে বিষয়টা নিয়ে পরী টেনশনে থাকতো। অবশ্যই টেনশনটা আমায় নিয়েই করতো। আমি চাইনি পরীর এমন অবস্থায় ওকে কোনো টেনশন দিতে, তাই সব শুনেও না শোনার ভান করেছি। আমি যদি বাড়িতে এসে তোমায় কিছু বলতাম তাহলে হয়তো তখনও হিতে বিপরীত হতো। আজ হয়তো দুজন দুমেরুর বাসিন্দা হয়ে যেতাম। আর এই সব কিছুর জন্যই পরী নিজে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরতো। আসলে কি বলো তো, পরীকে নিয়ে যদি কিছু বলি তাহলে সেটা খুবই ক্ষুদ্রই থাকবে। মেয়েটাকে কখনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ওর ব্যাখ্যা যেন ও নিজেই, কোনো ভাষায় ওকে বর্ণনাও করা যাবে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি কিংবা সাদাব কাকা, তোমরা কেউ কখনো পরীকে ডিজার্ভ করো না। তোমরা কেউ ওর যোগ্য না। টাকা পয়সা সম্পত্তির ক্ষেত্রে হয়তো ও তোমাদের থেকে অনেক নিম্ন, কিন্তু ওর যে পবিত্র একটা মন, সেটার কাছে তোমরা খুবই নগণ্য। পরীর মন, ভালোবাসা, মানসিকতা, মনোবলের কাছে তোমরা শুধুই তুচ্ছ। সাদাব কাকাও পস্তাচ্ছে। কী লাভ হচ্ছে এখন বলো? আমি তো মনে করি সাদাব কাকা হয়তো নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, যার জন্য পরীকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছে। রাফিন, আমি হয়তো পরীর মতো কখনোই হতে পারবো না, কারণ পরী অতুলনীয়। আমি কখনো পরীর জায়গাটা নিতেও চাই না। আমি পরীকে ভালোবাসতে বারণ করব না। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, পেতেও হয় না। কিছু ভালোবাসা দূর থেকেও পূর্ণতা অর্জন করতে পারে শুভাকাঙ্ক্ষী হয়ে। আমি শুধু চাই তোমার বুকে নিজের জন্য একটু জায়গা নিতে, একটু ভালোবাসা পেতে। আমাদের বেবির অধিকার, ভালোবাসা, শুধু এইটুকুই চাই। দিবে আমায়? সুলতানের কিছু বলার ভাষা নেই, শুধু তিশাকে নিজের সাথে জড়িয়ে নেয়। দিব তিশু, দিব আমাদের বেবি, আর তোমাদের পূর্ণ অধিকার দেব। নিজের অন্তর থেকে ভালোবাসবো। শুধু আমায় ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে যে পরে আমার সারা জীবন ঘৃণা করে যাবে। ভালোবাসার মানুষটিকে না পাই, কিন্তু তার চোখে ঘৃণার পাত্র হয়ে থাকাটা ভীষণ কষ্টকর তিশু। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, তাই ক্ষমা করারও প্রশ্নই আসে না। পরি তোমাকে আর ঘৃণা করবে না, দেখো তুমি। আচ্ছা, আমি যে পরীর কাছে গিয়েছি এটা কে বললো তোমায়? ভালোবাসার টান রাফিন। আমি জানতাম তুমি অবেশ ব্যতীত এতটা সময়ের জন্য তুমি কোথায় যেতে পারো জানো রাফিন? আমি খুব করে চাই আমাদের যদি মেয়ে হয় তাহলে যেন পরীর মতো হয়। আমিন। রুমকির মা রুমকিকে সঙ্গে করে নিয়ে এসেছে সাদাতের বাসায়। সাদাপের মায়ের কাছে যায় উনি, আর রুমকি যায় সাদাপের কাছে। আপা, অলেখাটা তো চলে গেল, এখন কিন্তু সুবর্ণর সময়। কার কথা বলছিস? পরীর কথা। দেখো, পরী তো বলেছে যে ডিভোর্স দেবে, তাই এখন তো আমরা সাদাপের সাথে রুমকির বিয়েটা দিয়ে দিলেই পারি। পরে না হয় কোর্ট কাচারি করে বাচ্চাটাকে নিয়ে আসবো, আর না হলে একটা বাচ্চা দত্তক কিনে দেবো। ওরাও সুখী হবে। সাদাপের অবস্থা ভালো না রে, এর জন্য তো বলছি রুমকির সাথে এখন বিয়েটা দিয়ে দিই, সব ঠিকঠাক হয়ে যাবে। সাদাপ চিৎকার করতে করতে মায়ের রুমে আসে। মা, তোমাকে না বলেছি যে আমার রুমে কাউকে ঢুকতে দিবে না? তোমরা কি চাইছো আমি বাড়ি থেকে চলে যাই? আর খালা,
তোমায় বলছি তোমার মেয়ের ডক্টর দেখাও। পাগল হয়ে গেছে রুমকি। কী সব বিয়ের কথা বলছে? পাগল হবে কেন রে? রুমকি তোকে ভালোবাসে। তোদের বিয়ের কথাই বলছিলাম আমরা। মানে? রুমকির সাথে কি তুমিও পাগল হয়ে গেছো? একটা কথা ভালো করে শুনে রাখো, পরি ছাড়া আমার লাইফে দ্বিতীয় কোনো মেয়ে আসবে না। তাই অযথাই এসব পরিকল্পনা করে নিজেদের সময় নষ্ট করো না। আমি আমার পরীকে ঠিকই ফিরিয়ে আনবো। সাদাব চলে যাওয়ার পর রুমকির মা ঝাঁঝালো গলায় রুমকিকে ধমক দেয়, কেমন ভালোবাসিস যে সাদাবকে আটকে রাখতে পারিস না? আর আপা শোনো, সাদাবকে বোঝাও, একমাত্র তোমার কথাই শুনবে সাদাব। তুই শুনলি না সাদাব কি বলল? পরি ছাড়া ওর জীবনের দ্বিতীয় কোনো মেয়েকে অ্যালাউ করবে না। তুমি বলে ঠিক তোমার কথা রাখবে না? আমার এই কথা ও কখনোই রাখবে না। কেন? ওকে দেখলি না? ওকে দেখেই তো বোঝা গেল পরের প্রতি করা সব অন্যায়ের জন্য অনুতপ্ত। তাছাড়া কয়েকটা মাস ধরে তো আমি সাদাবকে দেখছি। পরীকে ও কতটা ভালোবাসে সেটা শুধু সাদাবই নয়, আমিও বুঝতে পেরেছি। তাহলে কি চাইছো তুমি? পরি সাদাবের কাছে ফিরে আসুক। প্রয়োজনে আমি নিজে যাব পরীর কাছে। তবুও চাই সাদাব ভালো থাকুক পরীকে নিয়ে। পরি যে সাদাবের জান সেটা বুঝতে আর বাকি নেই আমার। আর আমি মা হয়ে কি করে নিজের ছেলের থেকে জান কেড়ে নেই বল? দেখো আপা, যদি রুমকির সাথে সাদাবের বিয়ে না দাও, তাহলে আজকের পর থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ আমার। আমার যে বড় কোনো বোন আছে সেটাও বলে যাব আমি। তাহলে বলবো তুই বরং এটাই কর। তোর সাথে সম্পর্ক থাকলে আবার তোর প্ররোচনায় পড়ে পরীর ক্ষতি চাইবো হয়তো। তাই শয়তান থেকে দূরে থাকাই ভালো। আর কোনো অন্যায় করতে চাই না। আজ থেকে আমি এটাই জানবো যে আমার ছোটো বোন মারা গিয়েছে। তোরা এখন আসতে পারিস। রুমকিকে সাথে নিয়ে রাগে ফুসতে ফুসতে বাড়ি থেকে বেরিয়ে যায় সাদাফের খালা। রওশনদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে সাদাব আর রওশন। দেখ দোস্ত, পরের সাথে বাড়াবাড়ি রকমের অন্যায় করে ফেলেছিস তুই। অত্যাচার তো কম করিসনি, এরপরও পরি তোকে ক্ষমা করবে? আমি জানি আমি অনেক অন্যায় অত্যাচার করেছি। এটাও জানি যে এর ক্ষমা করাটা হয়তো অনেক কঠিন। কিন্তু দোস্ত বিশ্বাস কর, আমি এটা ঢের বুঝতে পেরেছি। পরীকে ছাড়া আমার চলবে না। আমার সবটা জুড়ে পরীর অস্তিত্ব। যে করে হোক আমি পরীকে ফিরিয়ে আনতে চাই। তুই একা গেলে পরী তোর মুখও দেখবে বলে মনে হয় না। তাহলে কি আর করার বল? তোর উপর আমার নিজেরই তো রাগ হচ্ছে, কিন্তু বন্ধুর বিপদে যদি না থাকতে পারে তাহলে কিসের বন্ধু হলাম বল? সাদাব রওশনকে জড়িয়ে ধরে, সত্যিই তোদের মতো বন্ধু যেন সকলের হয়। এখন চল শালা। আমি আদিল, রেখা আর জান্নাতকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছি ওরা যেন বাস স্টপে থাকে। ওখান থেকে একসাথে পরীর বাসায় যাব, ঠিক আছে? চল। পরি বিছানায় শুয়ে শুয়ে ফোনে গান শুনছিল। পরীর অনেক ভালো লাগলার একটি গান, আমার একলা আকাশ থমকে গেছে। শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে। তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। ভোরের শিশির মুখ ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে বেশে, শুধু তোমায় ভালোবেসে। গানটা শুনলে মনের মতো শীতল হাওয়া বয়ে যায়। এক ধরনের ভালো লাগা কাজ করে। কিন্তু এভাবে বসে থাকতে থাকতে খুব বোর লাগে। মেজাজও কেমন যেন খিটখিটে হয়ে গিয়েছে। এই রেগে যায় আবার ঠিক হয়ে যায়। এমন সব অদ্ভুত কাণ্ডের মানে পরেও বুঝতে পারে না। পরীর মা এক বাটি চিকেন স্যুপ নিয়ে আসে। ধর খেয়ে নে এটা, একটু আগে না ভাত খেলাম, তাতে কি হয়েছে? সব সময় খাওয়ার উপরেই থাকবি। ভালো লাগে না মা? কিসের ভালো লাগে না? হ্যাঁ, এই সময় তো মেয়েদের বেশি বেশি খেতে ইচ্ছে করে। আমি কোনো কথা শুনবো না, চুপচাপ খেয়ে নিবি এটা। না না, খাবি না তো? হুম। আচ্ছা, ভেবেছিলাম আজ চালতার আচার বানিয়ে দেবো। এখনও যখন তুই স্যুপই খাবি না, তাহলে বানাবো না আচার? কে বললো আমি স্যুপ খাবো না? দরকার হলে আরও 3 বাটি স্যুপ আমি এখনই খেয়ে নেব। দাও তুমি আমায়। মেয়ের এমন পাগলামি দেখে পরীর মা হেসে দেয়। তুই খা, আমি আচার বানাই তোর জন্য। ওমা শোনো না, বল। আমি না কেমন যেন হয়ে গিয়েছি, কেমন এই যে অল্পতে কেমন রেগে যাই, মেজাজও কেমন খিটখিটে হয়ে গিয়েছে। এই সময় এমন হই, খা তুই। রাত 8টা 5 মিনিট। সোফায় বসে টিভি দেখছিল আর আচার খাচ্ছিল পরী। পরীর বড় বোন পাশে বসে পরীকে খোঁচাচ্ছে আচার দেওয়ার জন্য, কিন্তু পরীর এক কথা, কিছুতেই আচার শেয়ার করবে না। পরীর মা কত করে ছেলেকে বলল বয়ামে আরও আচার আছে, ওখান থেকে নিয়ে খেতে, কিন্তু পরীর ভাইরা নারাজ। সে পরীর থেকে নিয়ে খাবে। ভাইয়া তুমি এত চেঁচা কেন? এখানে ছোচার কি হলো? আমি তোর ভাই না?
আমি তোর থেকে আচার নিয়ে খেতেই পারি। দুই ভাই বোনের খুনসুটিতে ঝগড়ার সময় কলিং বেলের আওয়াজ হয়। পরের ভাই দরজা খুলতে গেলে পরি বলে, তুমি বসো, আমি খুলে দিচ্ছি। আজকে তো আপু আর দুলাভাই আসার কথা, নিশ্চয়ই ওরা আমার জন্য মজা নিয়ে আসবে। আচারের বাটিটা রেখে পরি দরজা খুলতে গেল। ইচ্ছে করেই পরি দরজা খুলতে গেল যাতে এই সুযোগে পরের ভাই আচার খেতে পারে। বিষয়টা ভেবে পরি মিটমিট হাসছে। দরজা খুলে দিতে হাসিটা বিলীন হয়ে যায় পরির। পরির সামনে দাঁড়িয়ে আছে রৌশন, আদিল, রেখা, জান্নাত আর সাদাব। সাদাবকে দেখে পরির বুকে চিনচিন ব্যথা শুরু হয়। পরির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে বর্ণ ধারণ করে। জান্নাত পরীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস পরি? ভালো আছি, তুমি? ভালো। ভেতরে বসতে দিবি না? পরি একবার সাদাবের দিকে তাকালো, তারপর বলল, আসো। সকলে ভেতরে গিয়ে বসলো। সাদাবকে দেখে পরির ভাইয়ের মাথায় আগুন ধরে যায়। পরি চোখের ইশারে ভাইকে চুপ থাকতে বলে কিছু বলতে না পেরে গটগট করে রুমে চলে যায়। পরি গেল রান্নাঘরে মায়ের কাছে। কিরে, তুই রান্নাঘরে আসছিস কেন? কিছু লাগবে? চা বানাও। কেন? কেউ এসেছে? সাদাব আর ওর বন্ধুরা। কি? সাদাব এসেছে? কিছু বলার দরকার নেই, শুধু নাস্তা নিয়ে চলো। মায়ের সাথে একেবারে ড্রয়িং রুমে যায় পরি। শাশুড়িকে দিকে সাদাব শাশুড়ির পা ধরে মাপ চায়। আমাকে মাফ করে দিন মা, সেদিনের ওইসব ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। পরির মা সাদাবকে সরাতে চাইলেও সাদাব সরে না, পা ধরে বসে থাকে। পরির বাবা এসে সাদাবকে তুলে সেই অন্যায়ের জন্য পরির মা, তোমাকে ক্ষমা করলেও পরির প্রতি করা অন্যায়ের কোনো মাপ হয় না সাদাব। ছেলে মানুষদের কাঁদতে নেই সবার সামনে, তবু সাদাব নিজেকে আটকে রাখতে পারে না। শ্বশুরের হাত ধরে কেঁদে ক্ষমা চায়। এই যে আজ তুমি যেভাবে কাঁদছো, আমিও ঠিক সেভাবেই কেঁদেছি যখন তুমি আমার ছোট্ট মেয়েটার দিনের পর দিন অত্যাচার করেছো, কষ্ট দিয়েছো। আমার মেয়ের গায়ে আমি কখনো হাত তুলিনি, পুতুলের মতো করে বড় করেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে ভালোবেসে আমার মেয়েটা বাড়ি ছাড়তেও দুবার ভাবেনি। সেই তুমি এমন একটা সময় আমার মেয়েকে কষ্ট দিয়েছো কেন সাদাব? তোমার বুক কাঁপেনি একবারও? দয়া করেন বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। পরীকে ছাড়া যে আমি নিঃস্ব বাবা। সাদাবের সব বন্ধুরা পরীর বাবা মাকে বোঝাচ্ছে, আর পরী পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছে। সাদাফের আকুলতা, পরীর কষ্ট হচ্ছে কিন্তু প্রকাশ করছে না। সাদাফের বন্ধুদের জন্য এখন ওদের বাড়ি থেকে যেতে বলতে পারছে না। রাত 11টা, কলিং বেল বাজতেই সকলে একটু চুপ হয়ে যায়। এতক্ষণ ধরে সকলে পরীর পরিবারকে বোঝাচ্ছিল পরীর দুই খালামণি নানু উপস্থিত এখানে। এত রাতে তাহলে আর কে আসবে? পরী গিয়ে দরজা খুলে অবাক হলেও সাদাফের বাবা মা, বড় ভাই আর ভাবি এসেছে। পরীকে আরও অবাক করে দিয়ে শ্বশুর পরীকে জড়িয়ে ধরে। সকলের চোখেই যেন বিস্ময়। সবাই পরীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। ড্রয়িং রুমটা এখন আলোচনার কক্ষ হয়ে গিয়েছে। পরী শুধু চেয়েছে সবার কথা শুনছে। পরীর শাশুড়ি আকুতি ভরা কণ্ঠে বলল, বেয়াই, আমরা পরীর উপর অন্যায় অত্যাচার করেছি, সেটা আমরা স্বীকার করি। দেরিতে হলেও আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। পরীকে ছাড়া আমার বাড়িটা অসম্পূর্ণ, আর সাদাবও পরীকে ছাড়া বাঁচতে পারবে না। তাছাড়া নতুন একটা সদস্য আসতে চলেছে, তার ভবিষ্যৎ অন্তত একটু ভাবুন দয়া করে। বাচ্চাটার জন্য হলেও সব মিটমাট করে নিন। দেখেন, এখন আপনাদের এসব মনে পড়ছে, কিন্তু ওকে টর্চার করার পর এসব মনে পড়েনি। সাদাবকে আমার মেয়ে এখনও বুঝতে পারে না। আপনার ছেলে পরবর্তী সময়ে যে এমন কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? তার গ্যারান্টি আমি ভাই। আমার জন্য মূলত সাদাব এমন করতো, কিন্তু আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন আমি কথা দিচ্ছি আর কোনো ঝামেলা হবে না সংসারে। সকলের বোঝাপড়া কথাবার্তা শেষে পরীর পরিবার অনেকটা রাজি হলেও সব ঠিকঠাক করতে। পরী এতক্ষণ যাবৎ চুপ করেই ছিল, এবার বলল, তোমাদের কি বলা শেষ? সাদাব উঠে গিয়ে পরীর হাত ধরল। আমাকে ক্ষমা করে দাও পরী, সব বলে চলো জীবনটা নতুন করে সাজাই আমাদের বাবুকে নিয়ে। পরী হাতটা সারিয়ে নেয়। সরি মিস্টার সাদাব, আমি কোনো পুতুল নই যে আপনাদের মর্জি মতো চলবো। তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে ঘুমোতে হবে। আপনারা সবাই এখন আসতে পারেন। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে যাওয়া শুরু করলো। অর্ধেক গিয়ে আবার ফিরে আসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, এত রাতে ওনারা কুমিল্লা যেতে পারবে না। বাবা মা ভাই ভাবির থাকার জায়গা খালামণিদের বাসায় করে দাও। আর কারো কোনো কথাই শুনলো না। রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার কাছে গিয়ে সাদাব পরীর বাবা মা সবাই অনেকবার ডেকেছে, কিন্তু পরী দরজা খুলেনি। একসময় দরজার কর্নারা বন্ধ হয়ে যায়, বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। ঘুম আসছিল না বেঁধে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকাতেই ল্যাম্প পোস্টের আলোয় সাদাবকে দেখতে পায়। বাড়ির সামনে খোলা একটা জায়গায় আছে, বাচ্চারা খেলাধুলা করে ওখানে। ছোট্ট একটা মাচাও পাতা আছে ওখানে।
সাদাব মাচার উপরে বসে আছে। পরের বাবা মা সবাই থাকার ব্যবস্থা করেছে পরীর খালামনির বাসায়। সবাই ঘুমিয়ে যাওয়ার পর সাদাব পরের বাড়ির সামনে এসে বসে আছে। অজান্তে চোখ দিয়ে পানি এসে পড়ে। কষ্ট আমারও হয় সাদাব। পরি বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এক সময় ঘুমের দেশে পাড়ি জমায়। সকালের দরজা ঠকঠকানির শব্দে পরের ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। বাপরে, এত ঘুমিয়ে ফেলেছি। দরজা খুলে দেখে তিশা আর সুলতান এসেছে। তোমরা কখন এলে? তিশা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভোরে এসেছি ঢাকায়। তুমি নাকি এত বেলা পর্যন্ত ঘুমোছো? আসলে কাল দেরিতে ঘুমিয়েছি তো তাই। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসি। পরের মা তিশা আর পরের জন্য আলাদা নাস্তা বানিয়ে আনে আর সুলতানের জন্য গরম কফি। তিশা পরের মাকে সালাম করে বলে, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? পরের জন্য এখন অনেক ভালো আছি। ওর জন্যই তো আমার জীবনটা স্বাভাবিক ও সব ঠিকঠাক হলো। পরের মা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু ওর জীবনটাই এখনও অস্বাভাবিক করে রাখলো। চিন্তা করবেন না, আমরা ওকে বোঝাবো। পরে ফ্রেশ হয়ে এসে খেতে বসে। এরপর শুরু হয় সুলতান আর তিশার বোঝানো। পরে শুধু চুপচাপ খাচ্ছে আর ওদের কথা শুনছে। মোট কথা এক কান দিয়ে ঢুকছে আর অন্য কান দিয়ে বের হচ্ছে। ওদের বোঝানো শেষ হতে না হতে আদিল রেখা জান্নাত রওশান আর ওর শ্বশুর শাশুড়ি এসে হাজির হয়। সকলের এমন বোঝাপড়ায় পরে অতিষ্ঠ হয়ে যায়। এমনিতে এই সময়টা মুড সুইং হয়। তার মধ্যে এখন সব কথাবার্তা পরের কাছে বিরক্তি লাগছে। নিজেকে সংযত রেখে অসহায়ভাবে মায়ের দিকে তাকালো। নিজে বলল, আমি এখন একা থাকতে চাই। সবাই পরের অবস্থাটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। একে একে সবাই রুম থেকে বেরিয়ে যায়। এখন রুমে শুধু পরের মা আর শ্বশুর শাশুড়ি। পরের হাত ধরে বলল, আমাদের উপর অনেক ক্ষোভ জমে আছে তাই না রে? একটা কথা তাহলে তুমিও ভালো করে জেনে রাখো, আমার বাড়ির বউকে না নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা অপেক্ষা করব তোমার জন্য। শাশুড়ি চলে যাওয়ার পর মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। বুকশেলফ থেকে একটা বই নিয়ে পড়ি পড়া শুরু করলো। বই ধরতেই সেদিন সাদাবের আচরণের কথা মনে পড়ে যায়। চোখ দিয়ে পানি পড়ে। মুহূর্তে নিজেকে শক্ত করে বলে, না, আমি কাঁদবো না, আমি পড়াশোনাও ছাড়বো না। বিয়ের পর যারা পড়াশোনার বিরুদ্ধে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, ইচ্ছাশক্তি থাকলে বিয়ের পরও পড়াশোনা সম্ভব। আমি আমার বাবুকে মানুষ করব আর নিজেকেও প্রতিষ্ঠিত করব। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের হাতে আর নিপীড়িত হওয়ার সুযোগ দেব না। সকলের মন জুগিয়ে চলার জন্যও আমার জন্ম হয়নি। প্রয়োজনে আমি ন্যাশনাল ভার্সিটি ভর্তি হব, তবু আমার পড়াশোনা আমি চালিয়ে যাব। এসব কুসংস্কারের ধার ধারলে চলবে না। বইটা পড়া শুরু করতে প্রতিবেশী কয়েকজন আন্টি আসে। এরা পরীকে খুব ভালোবাসে। পরি সকলকে সালাম দেয়, কেমন আছিস মা? ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। শোন মা, তোকে কিছু কথা বলতে আসলাম। বলো না, কি বলবে? দেখ মা, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা সব শুনেছি। ছেলেটা কেমন কান্নাকাটি করছে, পাগলের মতো ঘুরছে। বলছিলাম বাচ্চাটার কথা একটু ভাব। বাচ্চার কথা ভেবে ওকে ক্ষমা করে দে। পরে মনে মনে বলছে, এই ছেলে তো দেখছি খুব প্যারায় ফেলছে আমায়। সবাইকে একদম হাত করে নিয়েছে। বিকেলে খাওয়া শেষ করে একটু ঘুমানোর চেষ্টা করে তখনই নিশানার ওর বাবা মা আসে। ওদের দেখে পরে খুব খুশি হয়। সাক্ষাৎ বিনিময় শেষ হলে ওদের সেই একই কথা শুরু হয়, সাদাবকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। পরে কৌশলে ওদের রেস্ট করতে বলে অন্য রুমে গিয়ে নিয়ে যেতে বলে মাকে। পরি এবার তিক্ত হয়ে যায় আর নিজেই নিজেকে বলে, আর কেউ বাকি নেই আমাকে বোঝানোর জন্য। সেই কুমিল্লা থেকে নিশানকে আনতে পর্যন্ত বলেনি। নাচরবান্দা পিস ছাড়বে না সহজে। ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। এত প্যারা আর সহ্য হচ্ছে না। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে বালিশটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে। পরির মা তখন রুমে আসছিল। কি শুরু করলি এসব? তার আগে তোমরা বলো, আমার সাথে কি শুরু করেছো তোমরা? পাগল হয়ে যাচ্ছি আমি। পরির মা ড্রেসিং টেবিল থেকে নবরত্ন তেল নিয়ে পরির কাছে যায়। এখানে বস। পরি লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ে যত্ন করে মাথায় তেল দিচ্ছে। একটু একটু করে মাথাটা ঠান্ডা হয়। রাগ এখন একদম কমে গিয়েছে। চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে একটা হাত খোপা করে দেয়। এরপর পরীকে শুইয়ে দিয়ে চুলের ভেতর হাত দিয়ে বিলি কাটতে থাকে। মারে, আমার কথায় রাগ করিস না, আমি তো মা, তোর ভালো চাই সব সময়। বিয়ের পর ছোট্ট বয়সটা তুই অনেক কষ্ট করেছিস, কিন্তু একটা কথা কি জানিস, একটা মেয়ের খুব খুব সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু একটা ছেলের হাজার ভুলেও চোখকে ফাঁকি দিতে পারে। তুই তো মেয়ে, ডিভোর্স হলে মানুষ তোর দিকে আঙ্গুল তুলবে, সাদাফের দিকে না। তাছাড়া তোর বয়সটা এখনও অনেক কম, এভাবে সঙ্গীহীন জীবন কাটানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথাটা হলো তোর মধ্যে এখন আরেকটা প্রাণ বেড়ে উঠছে, যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ডিভোর্স হলে তোর সাথে সাথে ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তাছাড়া সাদাব আর ওর পরিবার ভুল বুঝতে পেরেও ক্ষমা চেয়েছে, তাই তোর উচিত বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সাদাবকে ক্ষমা করে দেওয়া। আমার মনে হয় এবার তুই ঠিক সুখী হবি। জীবনে চলার পথে তো কত বাধাই আসবে, ঝড় আসবে।
এখন সেই ভয়কে যদি আঁকড়ে ধরে থাকিস তাহলে জীবনকে সফলতা আনবে কীভাবে? আমি তোর উপর জোর করব না, জীবনটা তোর আর সিদ্ধান্ত তোর। তুই প্রচণ্ড বুদ্ধিসম্পন্ন একটি মেয়ে, আমি জানি তুই কখনো ভুল সিদ্ধান্ত নিবি না। পরের কপালে একটা চুমু দিয়ে উনি রুম ত্যাগ করেন। বিছানায় বসে বসে সবার বলা কথাগুলো ভাবছে পরি। পরি যে এখনও সাদাবকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কি করবে না করবে কিছুই ভেবে পারছে না পরি। মাথা কাজ করছে না। পেটের দিকে তাকাতে মনে হয় বাবু বলছে, বাবার আদর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না মা। পরের বুকে মোচড় দিয়ে উঠে দোটানায় পড়ে গিয়েছে পরি। রাত 10টা। পরিদের বাড়ির সামনে যে খোলা জায়গাটা রয়েছে সেখানে সাদাব বসে আছে। শুধু সাদাব একা নয়, সাথে আছে আদিল, রেখা, রওশন আর জান্নাত। আদিল সাদাবের কাঁধে হাত রেখে বলল, এভাবে আর কতক্ষণ এখানে বসে থাকবি? যতক্ষণ না পরি আমাকে ক্ষমা করবে। শোন, তোরা এখানে আর তোর বসে থাকিস না, বাসায় যা। বাসায় যাবো মানে কি? তোর খারাপ সময় যদি পাশে থাকতে না পারি তাহলে কিসের বন্ধু আমরা? আমার সৌভাগ্য যে আমার খারাপ সময় আমি তোদের সবাইকে পাশে পাচ্ছি, কিন্তু পরের খারাপ সময়টাও কাউকে পাশে পাইনি। কারোর সাথে কিছু শেয়ার করিনি। কেউ যেন আমার বা আমার পরিবারের দিকে আঙ্গুল তুলতে না পারে সেজন্য সব নিজে মুখ বুঝে সহ্য করে গিয়েছে। জান্নাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানিস দোস্ত, আমি কখনো ভাবতে পারিনি পরি এতটা চাওয়া স্বভাবের। ওকে তো আমি ছোট্ট থেকে দেখেছি, খুব চঞ্চল আর প্রাণবন্ত একটা মেয়ে। ও সব সময় সরাসরি কথা বলে, হোক সেটা খারাপ বা ভালো। ও যা সব সময় তাই প্রকাশ করেছে সকলের কাছে। ওর পরিবার থেকে কখনো দেখিনি ওকে কষ্ট দিতে। ওরা মধ্যবিত্ত হলেও কিছু চাওয়ার আগেই সব হাজির করতো। ও হাসলে পুরো বাড়িটা যেন হাসিতে মেতে থাকতো। খুব অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। সত্যি বলতে কি একটা কথা জানিস, আমার মা আমার থেকেও পরীকে বেশি ভালোবাসে। আমি যখন জেলাস ফিল করতাম তখন পরী হেসে কুটকুটি হয়ে যেত। হাসতে হাসতে সেই আমার ওপরে গড়িয়ে পড়তো আর বলতো, তুমি কি হিংসুটে পরী গো আপু? ওর এমন হাসিতে আমার জেলাস কখন যে পানি হয়ে যেত কে জানে। আমি ওর হাসির সাথে যোগ দিতাম। আর সেই মেয়ে কিনা এতটা কষ্ট সহ্য করছে, সব আমার দোস্ত। আমার জন্য পরীকে এত কষ্ট করতে হয়েছে। কিন্তু সত্যি বলছি, যদি একটা শেষ সুযোগ আমি পাই তাহলে কথা দিচ্ছি নিজের সর্বোচ্চ দিয়ে আমি পরীকে ভালোবাসবো, ভালো রাখবো। সন্দেহ ভুল বোঝাবুঝি সব মন থেকে জেরে ফেলবো। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। রাত 11টা। পরের চোখে এখনও ঘুম নেই। পাশে মা, আপু আর আলবি শুয়ে আছে। বাড়ি ভর্তি তো এখন মেহমান। আসলে মেহমান ঠিক বলা যাচ্ছে না। এত মানুষ দেখে যে কেউ ভাববে এটা নিশ্চিত কোনো বিয়েবাড়ি। আস্তে করে বিছানা ছেড়ে পরে ব্যালকনিতে যায়। পরের মন বলছিল সাদাব বাড়ির সামনেই থাকবে। ব্যালকনিতে গিয়ে ঠিক তাই দেখলো। পরের মেজাজটা বিগড়ে গেল। আর এসব সহ্য করা যাচ্ছে না, কিছু একটা করতে হবে। দরজা খোলায় পরে ড্রয়িং রুমে গেলে ড্রয়িং রুম থেকে সোজা রান্নাঘরে যায়। হঠাৎ ওই রওশন, আদিল, রেখা, জান্নাত প্রত্যেকের ফোনে একটা করে টেক্সট আসে। কিছুক্ষণ পর ওরা উঠে পড়ে, দোস্ত আমাদের খুব খিদে পেয়েছে, আমরা দেখে আসি আশেপাশে কোনো দোকান খোলা আছে নাকি। আচ্ছা যা। নিশান টিভি দেখতে দেখতে সোফাতে ঘুমিয়ে পড়েছিল। রান্নাঘরের লাইট জ্বলতে দেখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। পরীকে দিকে চমকে যায়। আপু, কে হতোই? এত রাতে রান্নাঘরে কী করছো তুমি? নাগিন ডান্স দিচ্ছি। হ্যাঁ 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 করিস কেন? রান্নাঘরে কী করে মানুষ? নিশান মাথা চুলকে বলল, রান্না করে? তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? এ আপু, তুমি এটা কী বানাচ্ছ? পরে হাত দিয়ে নিশানের মুখ আটকে ধরে, চুপ, একদম আর কোনো কথা বলবি না। চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখ আমি কি করি। 11:15 বেজে গিয়েছে। নিশানের পেটে অনেকগুলো প্রশ্ন জমে আছে, কিন্তু ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারছে না। নিশানকে থেকে বিষয়টা বুঝতে পারে পরি। মুচকি হেসে বলে, একটু পরে সব প্রশ্নের উত্তর পাবি, এখন শুধু চুপটি করে বসে থাক। 11:58। নিশানের হাতে বড় একটা পেপার, কিন্তু গিফট পেপার দিয়ে মোড়ানো। পরির হাতে একটা বক্স। নিশানকে নিয়ে মেইন দরজা খুলে বাইরে যায়। এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল পরির মা। পরি কী করতে চলছে সেটা বুঝতে পারছেন না তিনি। পরের রুমে ব্যালকনিতে চলে যান। ওখান থেকে নিচে সবটাই পরিষ্কার দেখা যায়। বাইরে যেতে যেতে 12টা বেজে যায়। পরীকে দেখে অবাক হয়ে যায় সাদাব। পরি, তুমি এত রাতে এখানে? কুকুরের মতো বাড়ির সামনে বসে কেন থাকো? তুমি কি ভেবেছ এভাবে বাড়ির সামনে বসে থাকলে আমি গলে পানি হয়ে যাব? আর কতবার ক্ষমা করব তোমায়? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না সাদাব। পরের কথা শুনে সাদাবের চোখ পানি এসে পড়ে। আমাকে ক্ষমা করে দাও পরি, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। আমি তোমার পায়ে ধরছি। কথাটা বলেই সাদাব পরীর পা ধরতে যায়। পরীর সাথে সাথে 2 পা পিছিয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। অশ্রুসিত চোখ নিয়ে সাদাব পরীর দিকে তাকায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সাদাব তখন মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। সাদাবের বন্ধুরা এতগুলো বেলুন ফুলিয়ে নিয়ে এসেছে, আর সাথে মোমবাতি আর বাজি।
বেলুন আর বাজি ফুটাচ্ছে আর সকলে একসাথে বলছে হ্যাপি বার্থডে টু ইউ সাদাব। মাটি থেকে সাদাব উঠে দাঁড়ায়। তার মানে তোদেরও মনে ছিল আজ আমার জন্মদিন? একদম না, পরি আমাদের সবাইকে মেসেজ দিয়েছিল আমরা যেন দোকান থেকে বেলুন মোমবাতি নিয়ে আসি, তোকে যেন কিচ্ছু না জানাই। আর পরি এটাও বলে দিয়েছে ওকে যেন উল্টো কোনো প্রশ্ন না করি। এখন তোর সাথে আমরাও সারপ্রাইজ। বাব্বা, আমাদের স্যারের জন্মদিন পালন করা হচ্ছে। পেছনে তাকে দেখে পরি আর সাতাবের পরিবারের সবাই, সাথে সুলতানের পরিবার, সুলতান আর তিশাও আছে। পরি মাথা নিচু করে হেসে দেয়। সকলে কেক কাটার জন্য তারা দিল। নিশান এবার বলল, এই জন্যই তাহলে এত রাতে কেক বানানো হচ্ছিল? কেক কাটার পর পরি সাদাবকে কেক খাইয়ে দেয়। সকলে অনেক খুশি হয়ে পরি আর সাদাবকে ক্ষমা করে দিয়েছে। তাই সাদাব পরির হাত ধরে বলল, আমার বিশ্বাসও হচ্ছে না যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কে বললো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি? আর তোমরা সবাই কি ভেবেছো উইশ করেছি মানে আমি ওকে ক্ষমা করে দিয়েছি? হা হা, এখনও বড় সারপ্রাইজ তো বাকি আছে মিস্টার সাদাব। পরের কথা শুনে সবার মুখে হাসি বিলীন হয়ে যায়। আনন্দের আমাজ সব শেষ হয়ে যায়। পরের হাত ধরে রাখলেও সাদাবের হাতটা হালকা হয়ে যায়। অস্পষ্টর বলে, তাহলে তো তুমি কি আমায় ক্ষমা করতে পারো নি পরি? পরি আর উত্তর দিল না। সাদাবের হাতে গিফট পেপার দিয়ে মোড়ানো প্যাকেটটা দিল। সাদাব কাঁদতে কাঁদতে বলল, কি আছে এটাতে? ডিভোর্স পেপার? তুমি আমায় ডিভোর্স দেবে? আমি মানি না এটা, আর মানবও না। ছিঁড়ে ফেলবো আমি এই ডিভোর্স পেপার। আমাকে ছেড়ে যেতে দিব না তোমায়। আল্লাহ ছাড়া কেউ তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না। আর এটা তো সামান্য একটা কাগজ, এটা তো আমি এখনই ছিঁড়ে ফেলবো। টেনে গিফট পেপার ছিঁড়ে ফেলে ভেতরে কাগজটা ছিঁড়তে যাবে, তখন হাত থেকে কিছু একটা নিচে পড়ে। নিচে তাকিয়ে হাতে থাকা ছিঁড়তে যাওয়া কাগজটা দেখে, এটা তো ডিভোর্স পেপার নয়, মেডিকেল রিপোর্ট। মাটি থেকে কাগজটা তুলে খামের মতো বড় একটা কাগজটা থেকে আলট্রাসোনোগ্রাফির কাগজ বের হয়, যেটাতে বাবুর আকৃতি দেখানো হচ্ছে। চল চোখে পরীর দিকে তাকায় পরি। এটা আলট্রাসোনোগ্রাফিক কাগজ, আমাদের মেয়ে হবে। তুমি কি ভেবেছিলে ডিভোর্স দেবো? এত সহজ ডিভোর্স? আমার ভালোবাসায় এতটা ঠুনকো নয় যে সামান্য জ্বরে ভেঙে যাবে। যে ভালোবাসতে পারে সে ক্ষমা করতে পারে। আমি যদি তোমার মতো আচরণ করি তাহলে আমাদের পার্থক্য থাকলো কোথায়? একটা মেয়ে যখন মা হয় তখন সবার আগে সে তার বাচ্চার কথা ভাবে। একদিকে আমার ভালোবাসার মানুষ আর অন্যদিকে আমার বেবি। আমি কি করে ছাড়তাম তোমায়? সাদাব একা নয়, সবার চোখে পানি চলে এসেছে। সাদাব পরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও পরি। আমি কথা দিচ্ছি আমি কখনো এমন করব না। বেস্ট হাজব্যান্ড হওয়ার আপ্রাণ চেষ্টা করব। তুমি যে আমায় কতটা জুড়ে রয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। সকলের সামনে আজ আমি গর্বের সাথে চিৎকার করে বলছি, সত্যি আমি ভাগ্যবান এমন একটা তুমি পেয়ে। প্রত্যেকটা ছেলে যেন তোমার মতোই কাউকে জীবনসঙ্গী হিসেবে পায়। এতদিন তুমি বলতে না যে তোমার আমি, এটা তোমার নয় পরি, এটা আমার বলা উচিত। হ্যাঁ, আমি বুঝেছি, আর আমি বলবো শুধু আমার তুমি। খুব ভালোবাসি তোমায় সাদাব। পাশাপাশি দুজন শুয়ে আছে। সাদাবের বুকে মাথা রেখে শুয়ে আছে পরি। সাদাব পরির কপালে চুমু খেয়ে বলল, এখন তো তোমার 9 মাস চলছে, আর কিছুদিন পরেই আমাদের আম্মাজান আসবে। আম্মাজান? হ্যাঁ, আমার ছোট্ট আম্মাজান। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আছে, শোনো। বলো, বাবু হলে কোথায় ঘুমাবে? কোথায় ঘুমাবে মানে বিছানায় ঘুমাবে? দূর, সেটা বলিনি। মাঝখানে ঘুমাবে নাকি কিনারে ঘুমাবে? ও, এই কথা। আমি এই কিনারে ঘুমাবো, মাঝখানে বাবু ঘুমাবে, আর ওই পাশে তুমি ঘুমাবে। কি? এখন বাবুই সব, তাই না? বাবুই সব আদর পাবে। আমি কে? আমি তো কেউ না। এজন্যই তো দূরে সরিয়ে দিবে। সব আদর ভালোবাসা তো বাবুই পাবে। এই যা, রাগ করছো কেন বউ? আচ্ছা যাও, আমি মাঝখানে, তুমি আর বাবু আমার দুই পাশে ঘুমাবে। একদম না। বাবুকে আমার থেকে দূরে রাখবে কেন? তাহলে তুমি বলো কি করবে? আমি কেন বলবো? তুমি বলবা পেয়েছি, আমি এই কিনারে ঘুমাবো, তারপর তুমি, আর ওই পাশে বাবু। ঠিক আছে? এবার ঠিক আছে। কিন্তু পরি, আবারও কিন্তু কি? না মানে বলছিলাম যে বাবুকে যে কিনারে রাখবো, যদি দেয়ালের সাথে মাথা লাগে আর ব্যথা পায়, বললেই হলো নাকি? আর তোমার মতো বোকাও না আমি। ও পাশে কোল বালিশ দিব, প্রয়োজনে 4টা কোল বালিশ দিব, তবু মাঝখানে বাবুকে দিব না। ওই কী বললা? তার মানে আমাকে দূরে সরানোর ধান্দা? না না, একদম না, মজা করছি শোনা বউ আমার। তুমি মাঝখানে থাকবা, আমি তোমায় জড়িয়ে ধরবো, আর তুমি বাবুকে জড়িয়ে ধরবা। পরি হেসে দেয়। এক হাত সাদাফের গালে রেখে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে, ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব তোমায়। শক্ত করে পরীকে জড়িয়ে নেয় নিজের বুকে, আর শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায়। দোয়া করবেন সবাই যাতে খুব
ভালোবাসার সুখে থাকে। মৃদুরীতে বসে থাকা কাঁথা সেলাই করছিল পরি, সাথে পরির মা আর শ্বশুর শাশুড়িও ছিল। হঠাৎই পরির পেইন হয় পেটে, অচনীয় এক ব্যথা। সাদাব তখন রুমে ঘুমাচ্ছিল। সকলের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। পরির এমন অবস্থা দেখে সাদাব ঘাবড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরীকে। হাসপাতালে গিয়ে ডক্টরকে অনেকবার রিকোয়েস্ট করে যাতে সাদাবও পরীর সাথে থাকতে পারে, কিন্তু অপারেশন থিয়েটারে কাউকে অ্যালাউ করা সম্ভব নয়। সাদাবের অসম্ভব রকম ভয় হচ্ছে। একসাথে দুটো ভয় সাদাবকে জেগে ধরেছে। পরি যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন ডক্টর বলেছিল যে পরবর্তীতে পরির মা বা বাচ্চার কোনো সমস্যা হতে পারে, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। সাদাব বসা থেকে উঠে দাঁড়ায়। না না, এসব কি ভাবছি আমি? আমার পরির কিচ্ছু হতে পারে না। সাদাব উত্তেজনা বেড়েই চলেছে। সাদাবের বাবা মা, পরির বাবা মা এখানে উপস্থিত আছে। তারা নিজেরাও টেনশনে আছে। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হয়। সবার আগে সাদাব ডক্টরের কাছে যায়। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার সাদাবের দিকে ভালো করে তাকালো, এরপর মাথাটা নিচু করে মুচকি হেসে সাদাবের দিকে তাকিয়ে বলল, এরকম একটা দিনই আপনার ওয়াইফ যখন অ্যাক্সিডেন্ট করে তখন আপনি হাসপাতালে এসে আমায় জিজ্ঞেস করেছিলেন আপনার বেবি ঠিক আছে কি না, আর আজ জিজ্ঞেস করছেন আপনার ওয়াইফ কেমন আছে। এত পরিবর্তন! আপনার এই পরিবর্তন সত্যি অবাক আর হ্যাপি আমি। সেদিন তো মনে হয়েছিল আপনি কোনো মানুষই না, কিন্তু আজ মনে হচ্ছে আপনি প্রেমিক পুরুষ। আর ডোন্ট ওয়ারি, আপনার ওয়াইফ আর মেয়ে দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি মিষ্টিমুখ করেন সবাইকে। সাদাবের বাবা বলল, পুরো মিষ্টির দোকান তুলে আনবো, তার আগে আমার নাতিকে একটু দেখি। হ্যাঁ শিওর। সবাই ভেতরে যায়। পরি শুয়ে আছে। বাবু নার্সের কোলে। নার্স ওদের দিকে তাকিয়ে বলল, বেবিকে আগে কার কোলে দেব? পরির বাবা বলল, ওর বাবার কোলে দিন। নার্স বেবিকে সাদাবের দিকে এগিয়ে দিল। সাদাবের হাতে মৃদু মৃদু কাঁপছে, ঠোঁটে হাসি আর চোখে পানি। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মেয়েকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নেয়, আলতো করে সারা মুখে চুমু খায়। সাদাবের ভাই দৌড়ে এসে বলে, দে দে দে, এবার ছোট্ট আম্মাজানকে আমিও একটু কোলে নিই। সবাই কাড়াকাড়ি করছে কে কার আগে কোলে নেবে। পরি শুয়ে শুয়ে সব দেখছে আর হাসছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আনন্দের অশ্রু এটা। সাদাব পরির কাছে এগিয়ে যায়। পরির পাশে বসে হাত শক্ত করে মুঠে আবদ্ধ করে নেয়। কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। ভালোবাসার আবেশে পরি চোখ বন্ধ করে ফেলে। তুমি আমার হাতে একটা জান্নাত তুলে দিয়েছো পরি। সৌভাগ্যবান তো সেদিনে হয়েছি যেদিন তোমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আজ তুমি আমায় বাবা হওয়ার সুখ দিয়েছো পরি। পরি কিছু বলছে না, কিছু বলার নেই। সকলের আনন্দ দেখছে, অনুভব করছে, কিছু বলতে পারছে না। সবাই বাবু দেখছে আর ওদের তিনজনকে দোয়া দিয়ে যাচ্ছে। 3 দিন পর পরীকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছে। এলাকায় মিষ্টি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। আদিল, রেখা, রওশন, জান্নাত, জান্নাতের বর, পরীর বড় বোন দুলাভাই, আলবি, বাবা মা, পরীর বন্ধু বান্ধবীরা, সুলতানের বাবা মা, বোন, সুলতান, তিশা, তিশার পরিবার, সাদাবের পরিবার, সবাই এসেছে। আকিকা করে বাবুর নাম রাখা হয় অরিত্রী। দেখতে দেখতে বাবুর 7 মাস হয়ে যায়। বাবু এখন ছোটো হাত পা দিয়ে এগানোর চেষ্টা করে। আদো আদো বলিতে বলিতে কত কিছু যে বলে। কিলকিল করে যখন হাসে তখন মনে হয় আদরে আদরে ভরিয়ে দেই। পরে একটা ন্যাশনাল ভার্সিটি ভর্তি হয়েছে। প্রতিদিন ভার্সিটি যায় না, শুধু এক্সাম দেয়। বাবুকে সময় দেওয়ার পর যতটুকু সময় পায় তখন পড়া কাভার করার চেষ্টা করে। একদিন পরে রান্না করছিল, অরিত্রী তখন ঘুমিয়েছিল। হুট করে ঘুম থেকে উঠে কান্না জুড়ে দেয়। চুলের আঁচ কমিয়ে যেতে যেতে সাদাব অরিত্রীকে কোলে নেয়। পরে রুমে গিয়ে দেখে সাদাব অরিত্রীকে বুকের উপর নিয়ে ঘুম পাড়াচ্ছে। অরিত্রী লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েছে। পরি আবার রান্নাঘরের চলে যায়। রান্না করা শেষ করে পরি গোসল করে নেয়। ব্যালকনিতে গিয়ে টাওয়াল দিয়ে চুল ঝাড়ছিল তখন সাদাব পেছন থেকে পরীকে জড়িয়ে ধরে ঘাড়ে চুলে গলায় পিঠে মুখ ডুবিয়ে দেয়। অদ্ভুত এক শিহরণ সারা শরীর বয়ে যায় পরির। কী করছো? দেখছো না কী করছি? হয়েছে ছাড়ো। ছাড়বো কেন? আমার বউকে আমি আদর করছি, ছাড়বো কেন? ইস, আসছে এখন তো সব ভালোবাসা মেয়ের জন্যই। তোমার ভালোবাসায় ভালোবাসি না বলছো? বাসই না তো? তাহলে চলো আজ একেবারে সব পুষিয়ে দিচ্ছি। না না, লাগবে না। এখন না বলে তো আর শুনছি না। পরের কাছে গিয়ে শাড়ির আঁচল টান দিতেই অরিত্রীর ঘুম ভেঙে উঠে কান্না শুরু করে দেয়। সাদাব বিরক্তি ভরা কণ্ঠে বলল, আম্মা জান, আপনার কি এখনই ঘুম থেকে ওঠা লাগলো? সাদাবের অবস্থা দেখে পরীর হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। পরে রুমে গিয়ে অরিত্রীকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। সাদাব রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে আপেল, কমলা, আঙ্গুর, ফল, দুধ, ডিম সেদ্ধ নিয়ে আসে। পরি তখন অরিত্রীকে খাওয়াচ্ছিল। সাদাব খাবারগুলো পরির সামনে নিয়ে বলল, হা করো। আরে এত ফল খাবে? কে খাবে? কে খাবে মানে? তুমি আর বাবু খাবে। বাবুর কি দাঁত হয়েছে? তোমার তো হয়েছে, আর তোমার মাধ্যমে বাবু খাবার পায়। এখন হা করো তো। চুপচাপ পরি খেয়ে নেয়।
অরিত্রীর বয়স এখন 3 বছর 5 মাস। একদিন পরীর পরীক্ষা ছিল। অরিত্রীকে নিয়ে সাদাব ভার্সিটির বাইরে অপেক্ষা করছিল। পরীর পাশের সিটে একটা ছেলে বসেছিল। বেশিরভাগ সময়টাতে ছেলেটা লেখা বাদ দিয়ে আর চোখে পরীকে দেখছিল। গার্ড থাকা টিচাররা ভেবেছিল হয়তো পরীর খাতা দেখছিল, এর জন্য দুবার খাতাও নিয়ে গিয়েছিল। পরীক্ষা শেষে যখন পরী বের হয় তখন ছেলেটাও পিছু পিছু আসে। পরীকে দেখে অরিত্রী দৌড়ে যায়। ছেলেটা পেছন থেকে বলল, এক্সকিউজ মি, আমাকে বলছেন? জি বলুন। আমি আয়ান। আসলে কিভাবে যে বলি, মানে আপনাকে আমার। আয়নপুরের কথা বলার আগেই অরিত্রী এসে হাজির হয়। মাথা উঁচু করে আয়নের দিকে তাকিয়ে বলে, আই পচা ছেলে, তুমি আবার মাম্মামের সাথে কথা বলছো কেন? অরিত্রীর কথা শুনে আয়ন বড় বড় চোখগুলি পরীর দিকে তাকাতেই পরে মুচকি হেসে বলল, আমার মেয়ে অরিত্রী। আয়নের মুখটা মলিন হয়ে গেল। হাঁটু গেড়ে অরিত্রীর সামনে বসে বলল, মামুনি, ঠিক সময় এসে রিজেক্ট হওয়ার হাত থেকে তো বাঁচালে, কিন্তু অনুভূতিগুলো ভোতা করে দিলে একদম। অরিত্রী আয়নের কথা কিছুই বুঝলো না। বলল, আমার মাম্মামের সাথে আর কথা বলবে না, তুমি দুস্থ ছেলে, যাও ভাগো। পরীর প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে। এটা যদি পাবলিক প্লেস না হতো তাহলে শিওর হেসে লুটিয়ে পড়তো। আয়নের অবস্থা এখন এমন যে, মাটি তুমি দুভাগ হয়ে যাও, আমি ভেতরে লুকিয়ে পড়ি। পরে কোনো রকমে হাসি চাপিয়ে বলল, আয়ন ভাইয়া আসি তাহলে, এখন আমার হাজব্যান্ড অপেক্ষা করছে। মনের মুখে আয় উত্তর দিল, হ্যাঁ যান। বাড়িতে এসে সাদাব পুরো ঘটনা বলতেই সাদাব থম মেরে বসে আছে। এদিকে পরি আর অরিত্রী হাসতে হাসতে শেষ। পরি হাসছে অরিত্রীর পাক নম্বর জন্য, আর অরিত্রী হাসছে পরির হাসি দেখে। হাসতে হাসতে অরিত্রী পরি পুতুল দিয়ে দাদুর ঘরে চলে যায়। হাসি থামিয়ে সাদাবের দিকে তাকায় পরি, তোমার আবার কি হলো? সাদাব কোনো উত্তর না দিয়ে উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরে দরজা কেন বন্ধ করছো? সাদাব পরি ঠোঁটে আঙুল রেখে বলল, কোনো কথা নয়। কোনো ছেলের কথা শুনলে আমার জেলাস হয় জানো না? আরে আমি তো। পরীকে বিছানায় শুয়ে দেয়। সাদাব 2 হাত দিয়ে পরীর হাত মিষ্টিবদ্ধ করে নেয়। তুমি শুধু আমার। সাদাব পরীর ঠোঁটে ঠোঁট মেলায়। ভালোবাসার সাগরে ডুব দিবে দুজনে। দরজার জোরে জোরে থামড়াচ্ছে অরিত্রী, বাবাই দরজা খুলো। সাদাব কান্নারত স্বরে বলল, মেয়েরা তো যাচ্ছে তাই অবস্থা করছে, বউকে একটু আদর করতে দিবে না? পরি হাসতে হাসতে সাদাবকে সরিয়ে দিয়ে দরজা খুলে, কিন্তু অরিত্রীকে দেখতে পায় না। অরিত্রীকে না পেয়ে শাশুড়ির রুমে যায়। মা, অরিত্রীকে দেখেছো? হ্যাঁ, মাত্রই ওর দাদার সাথে বাজারে গেল। ওহ। শ্বশুরের রুম থেকে বের হতেই সাদাব হ্যাঁচকা টানে পরি থেকে নিজের বুকে নিয়ে আসে। দেয়ালের সাথে পরীকে চেপে ধরে বলে, ছোট্ট আমাজন তো ঘুরতে গেল, এবার তোমার কি হবে গো সুন্দরী? কচু হবে সরো। সাদাবকে সরাতে চাইলে সাদাব পরীকে কুলে তুলে নিয়ে রুমে যায়। পরীকে বিছানায় বসিয়ে দরজা বন্ধ করতে করতে বলে, আজ সময়টা তোমার আমার, তুমি আমার। লজ্জা পেয়ে পড়ি। সাদাবের বুকে মুখ লুকোয়। সূচনা হয় আরও একটা ভালোবাসার মুহূর্ত। সমাপ্ত। ধন্যবাদ প্রিয় দর্শক, গল্পটা ধৈর্য সহকারে শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।